গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ জিকে জিএস এর এই ক্লাসে আমরা একটা পলিটির দুর্দান্ত টপিক আলোচনা করব, সেটা হচ্ছে ভারতের পার্লামেন্ট বা সংসদ নিয়ে। প্রত্যেকে এই জায়গাটা যারা নতুন পলিটিটা পড়ো, যেহেতু আমরা 11-12-এ দেখবো যে পলিটি সাবজেক্টটা থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন বা পলিটিক্যাল সায়েন্স সাধারণত ক্লাস 10 পর্যন্ত থাকে না। অনেকে আমরা এইটা সম্পর্কে ভালো ধারণা নেই, কোশ্চেন খুব বেশি আসে না বলে অনেকে আমরা গুরুত্ব দিই না, কিন্তু 2-3টে কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় থাকে, 1, 2, 3 বা 4 বা আরও বেশি কিছু পরীক্ষা ডাব্লিউবিসিএসে অনেক থাকে, সেটা তো আছেই। তো আমরা অনেকে গুরুত্ব দিই না, কিন্তু এই জায়গাটা দেখা যায় একটু পড়লে পারা যায়, এবং একটা পরীক্ষায় 1 নাম্বার মানে ভীষণ ব্যাপার, ভীষণ ব্যাপার। মানে একটা ক্যান্ডিডেট চাকরি পাবে কি পাবে না, সেটা 1 নম্বরের ডিফারেন্স ঠিক করে দেয়। 1 নম্বর থেকে কম 0.33-এর জন্য কতজন চাকরি পায়নি। তো আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে ফ্রি ক্লাস, তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে লিঙ্ক পেয়ে যাবে, প্রত্যেক ক্লাসের নোটিফিকেশন লিঙ্ক এখানে পাবে। ফ্রি ক্লাসগুলো তোমরা দেখতে থাকো, পাশাপাশি আমাদের TWS একাডেমি অ্যাপ রয়েছে, এখানে আমাদের বিভিন্ন ব্যাচ আমরা কিন্তু করাচ্ছি। সেখানে পেড কোর্স অপশানে গেলে তুমি আমাদের নতুন নতুন যে ব্যাচগুলো আছে দেখতে পাবে। নতুন কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 20 তারিখ থেকে এপ্রিল মাস শুরু হচ্ছে, দুর্দান্ত একটা ব্যাচ। বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি একসঙ্গেই ওখানে কমপ্লিট হবে। পাশাপাশি আমাদের রেলের ব্যাচ আছে, আবার প্রাইমারি আর্টস সায়েন্স প্র্যাকটিস এনএম জিএনএম WBKPর ব্যাচ আছে। এছাড়া অগ্নিবীরের ব্যাচ রয়েছে, আরও অনেক ব্যাচ আমাদের আছে। তো আমরা আজকে ডিসকাস করব সংসদ থেকে পার্লামেন্ট কি। এই যে পার্লামেন্টের কনসেপ্টটা আমরা কোন দেশ থেকে নিয়েছি, এটা কিন্তু পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। দেখো, পার্লামেন্ট এখানে কি করা হয় সেটা একটা প্রশ্ন, পার্লামেন্ট কি কি নিয়ে গঠিত সেটা একটা প্রশ্ন, এবং সেইগুলো সম্পর্কে একটু আমরা ডিটেলস আলোচনা করব, এমসিকিউ সলভ করব। তাহলে প্রথম প্রশ্ন যেটা আমরা বললাম যে পার্লামেন্টের কনসেপ্টটা কোন দেশ থেকে আমরা পেয়েছি, উত্তর হবে ব্রিটেন বা ইংল্যান্ড থেকে। তো ভারতবর্ষের সংবিধান যখন লেখা হয় আমরা জানি সেই 9 ডিসেম্বর 1946 থেকে 26শে নভেম্বর 1949 পর্যন্ত প্রায় দীর্ঘ 3 বছর সময়ে ভারতবর্ষের সেই সময় সংবিধান প্রণেতারা সংবিধানটা লিখেছেন, এবং বিভিন্ন দেশ ভ্রমণ করে বিভিন্ন দেশের সংবিধান দেখে কিছু কিছু পয়েন্ট যেগুলো নেওয়ার মতো নিয়েছেন। তার মধ্যে এই যে পার্লামেন্টারি সিস্টেম ভারতবর্ষে আছে, এই ব্যবস্থাটা বা সংসদীয় ব্যবস্থাটা নেওয়া হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড থেকে। এটা একটা পয়েন্ট মাথায় রাখবে। এবার একটা প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করছি। কোশ্চেন নাম্বার 1, যে লোকসভার প্রথম অধ্যক্ষের নাম কি? এটা আমরা প্রশ্ন জানি, উত্তর কি হবে? যে জিভি মাভলাঙ্কার। এখন প্রশ্ন হচ্ছে লোকসভাটা কি, সেটাই তো স্যার বুঝলাম না। বা রাজ্যসভা কি, সেটা কি রাজ্যের কোনো কিছু, সেটা কি অ্যাকচুয়ালি? তো সেই বিষয়টাই আমরা ডিসকাস করবো আজকে। যারা জানো ঠিক আছে, যারা জানো না তাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু ভালো লাগবে। লোকসভার প্রথম অধ্যক্ষ হচ্ছে গণেশ বাসুদেব মাভলঙ্কর, জিভি মাভলঙ্কর। ভারতবর্ষের লোকসভা নির্বাচন 1951-52 সাল নাগাদ হয়। 51-52 জুড়ে প্রথম লোকসভা গঠিত হয় 1952 সালের মে মাসে। এবং লোকসভা গঠিত হলে এই যে লোকসভার পরিচালনার দায়িত্ব একজনকে দেওয়া হয়, সেটাকে বলা হয় লোকসভার স্পিকার বা অধ্যক্ষ বলি বাংলায় আমরা। বর্তমান স্পিকারকে ওম বিড়লা আছে। এই যে সংসদ বা পার্লামেন্ট যেটা আমরা বলছি, তাহলে এটার কনসেপ্ট নিয়েছি আমরা ব্রিটেন থেকে, এটা আমরা বুঝলাম। তো একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, দেখো ভারত একটি যুক্তরাষ্ট্র, আমরা বলে থাকি যে ভারতের যে সিস্টেম আছে, শাসন পরিচালনার সিস্টেম হচ্ছে যুক্তরাষ্ট্রীয় কাঠামো। এখানে কেন্দ্রে প্রধানমন্ত্রী শাসন করছে কেন্দ্র থেকে, আর রাজ্যে মুখ্যমন্ত্রী শাসন করছে, অর্থাৎ দুটো একসাথে। এই জন্য বলা হয় যুক্তরাষ্ট্রীয়। অর্থাৎ কেন্দ্র শাসন ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর হাতে, এবং রাজ্যে শাসন করছে মুখ্যমন্ত্রী। বিভিন্ন রাজ্যে তাদের নিজস্ব মুখ্যমন্ত্রী, তারা রাজ্য পরিচালনা করছে। তো এবার যে কেন্দ্রের শাসন ব্যবস্থা, এখানে আমরা বলছি প্রধানমন্ত্রী পরিচালনা করছে। এই যে শাসন ব্যবস্থায় আমরা দেখব যে কেন্দ্রের যে আইনসভা, এই পার্লামেন্ট বা সংসদ হচ্ছে এটা একটা আইনসভা, যেটাকে কি বলা হচ্ছে,
যুক্তরাষ্ট্রের ব্যবস্থায় ভারতের পার্লামেন্ট হলো সর্বোচ্চ আইন প্রণয়নকারী সংস্থা। অর্থাৎ পার্লামেন্ট, এটা এখানে কি হয়, এখানে বিভিন্ন আইন করা হয়। এই কয়েকদিন আগে দেখবে একটা বিল এসেছিল, ডিলিমিটেশন বিল। সংসদের যে সদস্য সংখ্যা লোকসভা সেটা বাড়ানোর একটা প্রস্তাব এসেছিল, যদিও সেটা ক্যান্সেল হয়েছে। তো বিষয়বস্তু বলার উদ্দেশ্য হচ্ছে কি আমার, যে এখানে হয় আইন প্রণয়ন করা হয়, একটা দেশ কিভাবে চলবে। ঠিক আছে, বিভিন্ন সময়ের সাপেক্ষে বিভিন্ন পরিবর্তন হয়, জলবায়ু হোক বা বিভিন্ন ক্ষেত্রে। তো বিভিন্ন ক্ষেত্রে এই যে পরিবর্তনের সাপেক্ষে আমরা দেখব যে বিভিন্ন সময় পার্লামেন্টে বিভিন্ন বিল আসে, বিলের সাপেক্ষে কোনো প্রস্তাব, বিল পাস হচ্ছে, আইন হচ্ছে, এই যে সিস্টেমটা চলছে, এটা কন্ট্রোল, এটা কোথায় হয়, এটা পার্লামেন্টে হয়। তাহলে পার্লামেন্ট এখানে কাজ কি, আমরা কেন ভোট দিচ্ছি? আমরা পশ্চিমবঙ্গে এখন বিধানসভা ভোট আছে, অ্যাসেম্বলি ইলেকশন, এমএলএ নির্বাচন করছি, তাদেরকে আমরা বিধানসভায় পাঠাবো। তো বিধানসভা সেটাও একটা আইন প্রণয়নকারী সংস্থা, সেটা রাজ্যের আইনসভার মধ্যে পড়ছে। রাজ্যের আইনসভায় আমরা দেখব বিধানসভা আর বিধান পরিষদ দুটো থাকে কক্ষ। বিধান পরিষদ সব রাজ্যে নেই, আমাদের পশ্চিমবঙ্গে যেমন বিধান পরিষদ নেই, 6টা রাজ্যে ভারতবর্ষে বর্তমানে আছে। তো রাজ্যের একটা আইনসভা থাকে, আর কেন্দ্র পরিচালনার জন্য যে কেন্দ্রের আইনসভা, সেটাকে আমরা বলছি পার্লামেন্ট বা সংসদ। তো এই পার্লামেন্ট গঠিত হচ্ছে কাদেরকে নিয়ে? বলা হচ্ছে পার্লামেন্ট গঠন সেটা সম্পর্কে ভারতের সংবিধানের ধারা নম্বর 79-তে বলা হয়েছে ভারতের যে পার্লামেন্ট গঠনের কথা। ধারা 79-তে পার্লামেন্ট গঠনের কথা বলা হচ্ছে, এবং পার্লামেন্ট বলা হচ্ছে মূলত 3টি উপাদান দিয়ে গঠিত। উপাদান বলা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে উপাদানের মধ্যে প্রথম আমরা দেখছি একটা কক্ষকে বলছি আমরা লোকসভা, সেটাকে বলছি নিম্ন কক্ষ। আর একটা কক্ষ হচ্ছে রাজ্যসভা, সেটাকে আমরা বলছি উচ্চ কক্ষ। আর একটা হচ্ছে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। তো এখন প্রশ্ন যদি আসে যে রাষ্ট্রপতি কি পার্লামেন্টের সদস্য? উত্তর হচ্ছে না, পার্লামেন্ট একটা উপাদান, ঠিক আছে, উপাদান বা একটা বডি। তিনটে, ধরো 3জন বন্ধু আছো, 3জনের একটা গ্রুপ করলে তোমরা, তো সেরকম একটা ব্যাপার। 3টে ব্যক্তি দ্বারা এটা ধরো গঠিত হয়েছে। একটা ব্যক্তি বলাটা আমার ভুল হবে, 3টি উপাদান, একটা লোকসভা যেটা ইংলিশে হাউস অফ পিপুল বলছি, রাজ্যসভা কাউন্সিল অফ স্টেট, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি কিন্তু সদস্য নয়, রাষ্ট্রপতি একটা উপাদান এক্ষেত্রে। তো এই সংসদে আমরা রাজ্যসভাকে বলছি উচ্চকক্ষ। এই রাজ্যসভা মানে রাজ্যের ভিতরে ভিতরে আছে কি না, এই যে পার্লামেন্টটা কোথায় স্যার, দিল্লিতে দেখবে পার্লামেন্ট হাউস, সেখানে আমরা বিভিন্ন সময় অধিবেশন বলি। এখন বর্ষাকালীন অধিবেশন, শীতকালীন, গ্রীষ্মকালীন বা বাজেট সেশন, বিশেষ অধিবেশন, এই যে হচ্ছে সেটা কোথায় হচ্ছে, পার্লামেন্টের অধিবেশনের কথা বলা হচ্ছে। এই পার্লামেন্ট গঠিত হচ্ছে 3টে উপাদান, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। এখন এই যে লোকসভা কাদেরকে নিয়ে গঠিত হচ্ছে বা রাজ্যসভা কাদেরকে নিয়ে গঠিত, রাজ্যসভার কতজন মেম্বার থাকে, লোকসভা কতজন মেম্বার বা সদস্য থাকে, সেটা কি? এই সংসদের যারা সদস্য তাদেরকে আমরা বলি মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি। এমপি লোকসভা থেকেও হতে পারে, রাজ্যসভা থেকেও হতে পারে, কারণ রাজ্যসভাও সংসদের অংশ, লোকসভাও সংসদের অংশ। তো রাজ্যসভা যেটা সম্পর্কে আমরা যদি বলি, যেটাকে আমরা কাউন্সিল অফ স্টেট বলছি, এখানে কতজন ম্যাক্সিমাম সদস্য থাকতে পারে? উত্তর হচ্ছে 250 জন। সর্বোচ্চ 250 জন সদস্য এখানে থাকতে পারে, অনধিক 250 জন। ম্যাক্সিমাম 250 জন সদস্য নিয়ে গঠিত হবে। এটা ধারা নাম্বার 80-তে বলা হচ্ছে রাজ্যসভা গঠনের কথা। তো এই রাজ্যসভায় 250 জনের মধ্যে এবার প্রশ্ন হচ্ছে স্যার কোন রাজ্য থেকে কতজন সদস্য আসবে, কোন রাজ্য থেকে কতজন সদস্য আছে, সেটা একটা হিসাব আছে। বা এই যে অনধিক 250, ম্যাক্সিমাম 250 জন থাকবে, তাহলে স্যার বর্তমানে কতজন আছে? বর্তমানে কি 250 জন আছে? উত্তর হচ্ছে না, বর্তমানে এর মধ্যে 245 জন আছে। 245 জন বর্তমানে রাজ্যসভার সদস্য উপস্থিত অ্যাট প্রেজেন্ট। এর মধ্যে আমরা দেখব 250 জনের মধ্যে 12 জন রাষ্ট্রপতি মনোনীত করতে পারে। হতে পারে বড় একটা সায়েন্টিস্ট বা কোনো সাহিত্যিক বা তোমার সমাজসেবক, এরকম বেছে বেছে 12 জন ব্যক্তিকে রাষ্ট্রপতি মনোনীত করতে পারে রাজ্যসভায়। বৈদিক যুগে যেমন সভা সমিতি ছিল, এই যে সেই কনসেপ্টটা এরকমই, যে রাজ্যসভা নিম্ন আর হচ্ছে লোকসভা। রাজ্যসভা উচ্চকক্ষ, লোকসভা নিম্নকক্ষ। উচ্চকক্ষ মানে কি উপরে থাকে আর নিম্নকক্ষ নিচে থাকে, এরকম নয়, এটা একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা,
তো এই যে রাজ্যসভার সদস্যদেরকে আমরা ডিরেক্ট ভোট দিয়ে নির্বাচন করি, উত্তর হচ্ছে না। এখানে তোমার সিট অ্যালোকেশন রয়েছে। আমরা জানি যে ভারতের সংবিধানের 4th তফসিলে রাজ্যসভার আসন ভাগাভাগির কথা বলা হচ্ছে, যেখানে আমরা দেখব যে পশ্চিমবঙ্গ থেকে 16 জন, তারপরে উত্তরপ্রদেশ থেকে 31 জন, এরকম আছে। তো টোটাল 250 জনের মধ্যে 12 জন হচ্ছে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হবে। রাষ্ট্রপতি মোট 12 জন সদস্যকে মনোনীত করতে পারে, আর বাদ বাকি সদস্যগুলো বিভিন্ন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আসবে। তো বর্তমানে আছে 245 জনের মধ্যে 229 জন রাজ্য থেকে আছে, 4 জন ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল, আর 12 জন নমিনেটেড সদস্য আছে। এখানে একটা পয়েন্ট হাইলাইটেড করা আছে যে রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, এটা ভেঙে দেওয়া যায় না। এর অর্থটা কি? রাজ্যসভাকে বলা হচ্ছে পার্মানেন্ট হাউস, এটাকে ভেঙে দেওয়া যায় না। তাহলে লোকসভাটা কি স্যার ভেঙে দেওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। লোকসভা দেখবে 5 বছর অন্তর অন্তর লোকসভা ভোট হচ্ছে, টোটাল লোকসভা যতজন মেম্বার থাকবে সব বাদ। 5 বছর পরে আবার ভোট হবে, আবার যারা ভোটে জিতবে তারা লোকসভা সদস্য হবে। রাজ্যসভা এরকম সিস্টেম নেই। রাজ্যসভা হচ্ছে এটা চলতে থাকবে, এরকম যে 5 বছর অন্তর রাজ্যসভার সব সদস্য পার হয়ে যাবে এরকম নয়। রাজ্যসভা অটোমেটিক চলছে এবং প্রত্যেক 2 বছর পর পর দেখা যাবে যে 3/1 সদস্য চেঞ্জ হবে, পরিবর্তন হবে। এবং এখানে আমরা জানবো যে রাজ্যসভায় কোনো ST/SC সংরক্ষণ নেই। এখানে একজন প্রার্থী রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে 30 বছর। এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসে। এবং একজন প্রার্থী 6 বছরের জন্য নির্বাচিত হয়। একজন প্রার্থী কত বছরের জন্য নির্বাচিত হবে? 6 বছরের জন্য। ধরো তুমি রাজ্যসভার সদস্য হলে তোমার পদের মেয়াদ থাকবে 6 বছর। 6 বছর পর তোমায় সরে যেতে হবে, ঠিক আছে? তবে এটা লেখা আছে প্রত্যেক 2 বছর অন্তর 3/1 অর্থাৎ 1/3 অংশ সদস্য অবসর গ্রহণ করেন এবং সেই স্থলে নতুন প্রার্থী নির্বাচিত হবেন। এই রাজ্যসভা হয়ে গেল। তো রাজ্যসভা সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পেলে, যে এটা পার্লামেন্টের উচ্চ কক্ষ। এখানে একটা সদস্য হতে গেলে তার 30 বছর বয়স মিনিমাম হতে হবে এবং সদস্যদের পদের মেয়াদ থাকবে 6 বছর। লোকসভার ক্ষেত্রে 5 বছর। এটা রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। রাজ্যসভা পরিচালনার দায়িত্ব থাকে কার হাতে? উপরাষ্ট্রপতির হাতে। এখানে উপরাষ্ট্রপতি হচ্ছে রাজ্যসভার সভাপতি বা পদ অধিকার বলে, তিনি হচ্ছে চেয়ারম্যান। রাজ্যসভা পরিচালনার দায়িত্ব উপরাষ্ট্রপতির কাছে আছে। এখন উপরাষ্ট্রপতি ছাড়াও আমরা দেখবো একজন সহ সভাপতি থাকে বা ডেপুটি চেয়ারম্যান একজন থাকবে। এই সভাপতি পদটার নামই হচ্ছে চেয়ারম্যান। এক্ষেত্রে রাজ্যসভা পরিচালনার দায়িত্ব তার হাতে থাকে, আর একজন সহ সভাপতি থাকে। এখানে একটা প্রশ্ন তোমাদের আমি বলে রাখি, যে প্রশ্ন আসে উপরাষ্ট্রপতি কি রাজ্যসভার সদস্য? কি হবে উত্তর? কি হ্যাঁ কি না? উপরাষ্ট্রপতি পদ অধিকার বলে, তিনি রাজ্যসভার চেয়ারম্যান। আমরা বলি এক্স অফিসার, আর্টিকেল 64-এ আছে। অর্থাৎ উপরাষ্ট্রপতি রাজ্যসভার একজন সদস্য নয়। উপরাষ্ট্রপতি একটা আলাদা পোস্ট। ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল 63-তে বলা হচ্ছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবে, এবং আর্টিকেল 64-এ বলা হচ্ছে যে ভারতবর্ষের যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি পদ অধিকার বলে হবে রাজ্যসভার চেয়ারম্যান। ব্যাস, এটুকু। তাহলে উপরাষ্ট্রপতি রাজ্যসভার কোনো সদস্য নয়। তিনি পক্ষে বিপক্ষে ভোট দিতে পারেন না সাধারণত। যদি কোনো ক্ষেত্রে টাই হয়ে যায়, কাস্টিং ভোট তিনি দেবেন বা নির্ণায়ক ভোট, ঠিক আছে? লোকসভার স্পিকারের ক্ষেত্রেও ব্যাপারটা একই রকমই থাকে, কিন্তু লোকসভার স্পিকার লোকসভার সদস্য হয়। যাই হোক, তো এই যে রাজ্যসভায় বলা হচ্ছে যে 1971 সালে জনগণনার ভিত্তিতে এই যে সিটগুলো তখন নির্ধারিত হয়েছিল যে কোন রাজ্য থেকে কতজন আসন পাবে, এটা জনসংখ্যার অনুপাতে করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশ এর প্রতিনিধি সংখ্যা সব থেকে বেশি আছে, 31 জন। পশ্চিমবঙ্গের প্রতিনিধি আছে 16 জন, বিহারে 16 জন। এছাড়া এমন এমন রাজ্য অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা, সিকিম, গোয়া, পুদুচেরি, এদের প্রতিনিধি সংখ্যা মাত্র 1 জন করে আছে। ঠিক আছে, এই সংক্ষিপ্ত একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে রাখলাম। পাশাপাশি এবার আমরা আসবো যে লোকসভা, যেটাকে ইংলিশে আমরা বলছি হাউস অফ দ্য পিপল। এই লোকসভা প্রথম 1952 সালে গঠিত হয়। এটা সংসদের নিম্নকক্ষ। এখানে ম্যাক্সিমাম কতজন থাকতে পারে? 550 জন ম্যাক্সিমাম সদস্য থাকবে, অনধিক 550।
অর্থাৎ লোকসভা আর রাজ্যসভা। লোকসভা ম্যাক্সিমাম 550 জন সদস্য থাকবে, অনধিক 550। এখন বর্তমানে কতজন আছে স্যার? বর্তমানে লোকসভায় কতজন আছে? বর্তমানে আছে 543 জন। ঠিক আছে, বর্তমানে 543 জন আছে লোকসভা সদস্য। এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে যে লোকসভা কোনো স্থায়ী কক্ষ নয়, কারণ লোকসভা 5 বছর পর পর পাল্টায়। 5 বছর পর পর লোকসভার ভোট হয়, আমরা ডিরেক্ট জনগণ কিন্তু ভোট দিই, যেটাকে আমরা বলি এমপি ইলেকশন। লোকসভা সদস্যদের এমপি বলছি, রাজ্যসভা বলছি, কিন্তু রাজ্যসভা কিন্তু ডিরেক্ট ভোট হয় না, সেখানে বিধানসভার সদস্যরা আরো কিছু তারা ভোট দেয়, দিয়ে বিধানসভার সদস্যটা সিলেক্ট হয়। কিন্তু এক্ষেত্রে লোকসভা সদস্যরা যারা হয় আমরা ডিরেক্ট ভোট দিই। যেমন 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, এই লোকসভা নির্বাচন মূলত প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট হয়। যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে সেই দল থেকে একজন প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ, এমন কেউ হতে পারে, ধরো দলের সে ভোটে দাঁড়ায়নি, সে কি প্রধানমন্ত্রী হতে পারে? হতে পারে। যদি ধরো ভারতীয় জনতা পার্টি তার অ্যালায়েন্স নিয়ে ক্ষমতায় এসছে 2024-এ, বিহারের নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের, তারা মিলে যে 550-এর অর্ধেকের বেশি সিট তার পেতে হবে, ম্যাজিক ফিগারটা পার করতে হবে, তাই না? পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হচ্ছে 294টা আসনে, এটা আমরা বলছি মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট, এমএলএ ভোট, আর এটা হচ্ছে এমপি ভোট, যেখানে আমরা দেখব যে লোকসভায় নির্বাচনের দ্বারা কে সরকার গঠন করবে, কোন দল, সেটা নির্ধারিত হয়, এবং তার মধ্যে থেকে সাধারণত দেখা যায় একজন প্রধানমন্ত্রী হচ্ছেন। তো এই যে লোকসভা, তাহলে এটার মেয়াদ কতদিন থাকে স্যার? 5 বছর। 5 বছর পর পর লোকসভা ভোট হবে, নতুন সরকার গঠিত হবে। সে এক সরকার 2বার 3বার থাকতে পারে, সেটা বড় কথা না, কিন্তু ভোটে তাকে জিতে আবার আসতে হবে। যদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারেন, বিভিন্ন কারণে লোকসভা ভাঙা যায়, তো সেটা ক্ষেত্রে আদালতে প্রশ্ন তোলা যায় না। লোকসভা কিন্তু প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়, প্রয়োজন বোধে রাষ্ট্রপতি এটা ভেঙে দিতে পারেন, সেটা কোনো স্পেশাল কেস বা সেটা প্রধানমন্ত্রীর পরামর্শ হতে পারে। এবার আমরা আসবো যে লোকসভার ক্ষেত্রে যোগ্যতা কি বয়সের। দেখো, শিক্ষাগত যোগ্যতা কিছু বলা নেই, এটা একটা দুঃখজনক ব্যাপার। বিভিন্ন পরীক্ষা দিতে গেলে একটা শিক্ষাগত যোগ্যতা লাগে, কিন্তু এই ক্ষেত্রে কোনো শিক্ষাগত যোগ্যতা বলা নেই। কিন্তু বয়সের যোগ্যতা বলা হচ্ছে, বয়স হতে হবে 25 বছর। ওই জন্য আমরা বলি যে একটা প্রধানমন্ত্রী হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর লাগে, কারণ সে লোকসভার তার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী হতে গেলে তার লোকসভায় সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে, 25 বছর হতে হবে। কিন্তু ম্যাক্সিমাম কত হবে সেরকম কিছু বলা নেই, যে 80 বছর হলে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন এরকম কিছু বলা নেই। ম্যাক্সিমাম কত সেটা বলা নেই। কার্যকালের মেয়াদ সাধারণত 5 বছর। যদি কোনো ন্যাশনাল এমার্জেন্সি হয় সেক্ষেত্রে লোকসভার মেয়াদ 1 বছর বাড়ানো যায়। লোকসভা পরিচালনা কে করেন? লোকসভার স্পিকার। এই যে লোকসভা ধরো গঠিত হবে, এই লোকসভা গঠিত হওয়ার পরে 543 জন ধরো সদস্য ভোটে যে জিতলো সে আসলো, এবার এদের থেকে একজন স্পিকার নিযুক্ত হবে যিনি লোকসভাটাকে পরিচালনা করেন। এবার তার সঙ্গে আরেকজন নির্বাচিত হবে ডেপুটি স্পিকার, তারা কিন্তু লোকসভারই সদস্য। ডেপুটি স্পিকার সেটাও কিন্তু নির্বাচিত হবে। তো লোকসভার স্পিকার লোকসভা পরিচালনা করেন, যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকার পরিচালনা করেন। সাধারণত স্পিকার হয় যে দল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সেই দল থেকে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হয়। আবার অনেক সময় দেখা যায় যে লোকসভার স্পিকার নেই, সেই সময় কে পরিচালনা, ডেপুটি স্পিকারও নেই, কে করবে? তখন তারা একটা ঠিক করে দেয় যে কে করবে, ওর মধ্যে থেকে তারা ঠিক করে নেয়। তো এই হচ্ছে ঘটনা। তো লোকসভা পরিচালনার দায়িত্ব আছে লোকসভার স্পিকারের কাছে। লোকসভার স্পিকার নিয়ে অনেক ইনফরমেশন আছে, এখানে আমরা সংক্ষিপ্ত কয়েকটা ধারণা দিলাম তোমাদের লোকসভা রাজ্যসভা থেকে, সংক্ষিপ্ত ধারণা। তাহলে লোকসভা রাজ্যসভা যদি বলা হয় এর মধ্যে ক্ষমতা বেশি কার? বলতো, কার ক্ষমতা বেশি? যদি প্রশ্ন তোমাদের আমি করছি, তাহলে দলে যে ভারী তার ক্ষমতা বেশি। ধরো একটা টিমে 100 জন আছে, একটা টিমে 50 জন, মারপিট হবে, তাহলে ক্ষমতা বেশি কার? যার 100টা লোক আছে, তাই তো? ব্যাপারটা এরকম। লোকসভার সদস্য বেশি, নিম্নকক্ষ নামে, ক্ষমতা বেশি লোকসভার। কোনো অর্থবিল যদি আসে লোকসভায় আসবে, রাজ্যসভায় অর্থবিল যাবেই না। ঠিক আছে? অর্থবিল বা মানি বিল যদি লোকসভা রাজ্যসভার
যৌথ অধিবেশন হয়, তখন কে সভাপতিত্ব করবে? সেটা লোকসভার স্পিকার করবে। ক্ষমতা বেশি লোকসভার স্পিকার, দলে ভারী। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে অধিবেশন নিয়ে আমি একটা ক্লাস তোমাদের নেব, যে অধিবেশন পার্লামেন্টের এই যে অধিবেশনটা কি স্যার, কটা অধিবেশন হয়, কতদিন হয়, একটা অধিবেশন কতদিন হয়, কোনটা সব থেকে বড় হয়, কোনটা ছোট হয়, এইগুলো। লোকসভার অধিবেশন, যদি যৌথ অধিবেশন কখন হয়, ধরো কোনো একটা বিল সংসদে আসলো, ধরো লোকসভায় আসলো, লোকসভায় পাস হলো, রাজ্যসভায় গিয়ে আটকে দিল, তারা পাস করছে না, কোনো বা ফেলে রেখেছে, সেক্ষেত্রে বা কোনো বিল নিয়ে বিতর্ক হলে সেক্ষেত্রে জয়েন্ট সেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি আহ্বান করবেন যে সবাই মিলে একটা আলোচনা আমরা করি, যৌথ অধিবেশন। সেখানে কে সভাপতিত্ব করবে? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার না থাকলে লোকসভার ডেপুটি স্পিকার, ডেপুটি স্পিকার না থাকলে তখন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। এরকম। তো কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে, কয়েকটা কোশ্চেন আমরা এখানে আলোচনা করি, তোমাদের আরো বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। লোকসভার সাধারণ নির্বাচন প্রথম কবে সংগঠিত হয়? বলো কি হবে সঠিক উত্তর? 1949, 50, 1950, 51, 1951, 52, 1952, 53। সঠিক উত্তর হবে 1951, 52 মিলে। 51 শুরু হয়, 52 কমপ্লিট হয়। ওকে, তো এখানে একটা পয়েন্ট আমরা বলবো যে ভারতবর্ষের নির্বাচন কমিশন গঠিত হয় কবে? 1950 সালের 25শে জানুয়ারি। যে 25শে জানুয়ারি আমরা পালন করি যে জাতীয় ভোটার দিবস, সেদিন। তো প্রথম ইলেকশন 51তে শুরু হয় এবং 52তে গিয়ে কমপ্লিট হয়, এবং 52তে প্রথম লোকসভা গঠিত হয়। কোশ্চেন নাম্বার 3 বলছে রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হন? উত্তর কি হবে এখানে? লোকসভা এবং রাজ্যসভার সম্পর্কে কিছুটা ধারণা তোমরা পেয়েছ। পার্লামেন্ট বা সংসদ, এখানে কি হয়? আইন তৈরি করা হয়, দেশ কিভাবে চলবে, যে কোনো পরিস্থিতির সাপেক্ষে কখন কি করা যায় সেই নিয়ে কিন্তু বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। রাজ্যসভার সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়? 6 বছর। আর যদি বলে লোকসভা, লোকসভা হলে 5 বছর। এখানে কিন্তু রাজ্যসভার সদস্যের কথা বলা হচ্ছে, নট রাজ্যসভা কত বছরের জন্য নির্বাচিত হয়। লোকসভার মেয়াদ 5 বছর, লোকসভার মেয়াদ 5 বছর হলে লোকসভার সদস্যদের মেয়াদও 5 বছর হয়, ঠিক আছে। কিন্তু রাজ্যসভার সদস্যের মেয়াদ 6 বছর, মানে এই নয় যে রাজ্যসভা 6 বছর পরে আবার চেঞ্জ হবে, 3/1 সদস্য চেঞ্জ হবে, কিন্তু রাজ্যসভা ওইভাবে চলবে আর কি। কোশ্চেন নাম্বার 4, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 4, রাজ্যসভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? গণেশ বাসুদেব মবলঙ্কর, এস.সি. কৃষ্ণমূর্তি রাও, শ্রীমতী ভায়োলেট আলভার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো একটা কথা কিন্তু আমরা বলেছি যে রাজ্যসভার সভাপতি মানে কি? রাজ্যসভার সভাপতি মানে ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ উপরাষ্ট্রপতি। তাহলে প্রশ্নটা এইভাবেও করা যেতে পারে যে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, প্রথম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। বিষয়টা বুঝতে পারছো? পরবর্তী পয়েন্টে আসবো, কোশ্চেন নাম্বার 5, যে রাজ্যসভার কার্যাবলী সম্বন্ধে নিচের কোন বক্তব্যটি সঠিক আছে? দেখো, প্রত্যেকে উত্তরটা করতে পারবে আমি আশা করি। অপশনগুলো ভালো করে পড়ো, দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুব সহজ একটা প্রশ্ন। অনেক লেখা দেখে অনেকে পড়তেই চায় না, ধুর করবো না, এই একটা মেন্টালিটি থাকে, কিন্তু দেখবে যে কোশ্চেনগুলো বড় বড় হয় উত্তরটা খুব সহজে করা যায়। রাজ্যসভার কার্যাবলী সম্বন্ধে কোন বক্তব্যটা সঠিক তোমায় খুঁজে বার করতে। প্রত্যেক দ্বিতীয় বছর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়, লোকসভা ভেঙে দেওয়ার পর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়, হতে রাষ্ট্রপতির সম্মতির পর রাজ্যসভা ভেঙে দেওয়া হয়, রাজ্যসভাকে ভেঙে দেওয়া যায় না। তাহলে আমরা এটা বারবার বলে আসছি যে রাজ্যসভায় স্থায়ী কক্ষ, এটা ভাঙা যায় না। উত্তর হবে অপশন ডি। তাহলে এই যে ভাঙা যাবে, এই কথাটাই ভুল। লোকসভা ভেঙে দেওয়া যায়, মেয়াদের আগেও ভেঙে দেওয়া যায়, কিন্তু রাজ্যসভা ভেঙে দেওয়া যায় না। রেলের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 বলছে কেন্দ্রের মন্ত্রী পরিষদে কতজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা যায় ম্যাক্সিমাম?
আমরা দেখবো যে লোকসভার নির্বাচন হলো, প্রধানমন্ত্রী একজন হবে, দিয়ে একটা মন্ত্রী পরিষদ তৈরি হবে, টোটাল মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, মন্ত্রী পরিষদ তৈরি হবে। এই মন্ত্রী রাজ্যসভা থেকেও হতে পারে, লোকসভা থেকেও হতে পারে, ঠিক আছে? এমন না যে লোকসভার সদস্যরাই শুধু মন্ত্রী হবে, রাজ্যসভা থেকেও হতে পারে, যদি মন্ত্রিত্ব দেয়। বিরোধী দল থেকেও হতে পারে, ধরো কংগ্রেসের রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাকে যদি কেন্দ্র সরকার মনে করে একটা মন্ত্রিত্ব দেবে, দিতেই পারে, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো এই যে মন্ত্রী কতজন হতে পারে, ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি ইচ্ছা অনুযায়ী হবে? উত্তর হচ্ছে না। লোকসভার মোট সদস্যের 15%, এটা ঠিক আছে। ম্যাক্সিমাম 15% মন্ত্রী হতে পারে, এমন নয় যে সবাইকে মন্ত্রিত্ব দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম নয়, ম্যাক্সিমাম 15%, অর্থাৎ লোকসভা 550টা যদি সিট হয়, 5-15-75, 50, 5-15-75, অর্থাৎ তোমার 75 আর 7, তোমার এখানে 82 ম্যাক্সিমাম হতে পারে। 10 থেকে 15 এরকম কোনো লিমিটেশন নেই, বা 50% হবে না। অপশন বি সঠিক উত্তর হবে। কোশ্চেন নাম্বার 7, ভারতের পরিপ্রেক্ষিতে এখানে কোনটি বা কোনগুলি প্রতিষ্ঠানগতভাবে সংসদীয় সরকারের অন্তর্নিহিত? সংসদীয় সরকারের অন্তর্নিহিত কোনটি? এখানে কোন অপশনটা সঠিক আছে? ক্যাবিনেট সদস্যগণ হলেন পার্লামেন্টের সদস্য। দেখো, ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী বলে একটা আছে। ক্যাবিনেট মানে হচ্ছে, আমরা দেখবো প্রধান প্রধান মন্ত্রী মিলে গঠিত হবে ক্যাবিনেট। তো এই ক্যাবিনেট সদস্যগণ পার্লামেন্টের সদস্য, এটা সঠিক আছে। পার্লামেন্টের আস্থাশীলতার উপর মন্ত্রীগণ স্বপদে অধিষ্ঠিত থাকতে পারেন, এটাও সঠিক আছে। ক্যাবিনেটের প্রধান হচ্ছে রাষ্ট্রপ্রধান। আচ্ছা, রাষ্ট্রপ্রধান মানে কি বলতো? রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান মানে হচ্ছে রাষ্ট্রপতি। আর ক্যাবিনেটের প্রধান মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে প্রধানমন্ত্রী হয়। তো এটা কিন্তু ভুল আছে, এটা কিন্তু ভুল আছে। তাহলে অপশন এ হবে, 1 আর 2 সঠিক আছে, 3 নাম্বারটা ভুল আছে। ক্যাবিনেটের প্রধান রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী হয়। কোশ্চেন নাম্বার 8, নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? বলো এখানে উত্তর কি হবে? নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়? দেখো, পার্লামেন্টে আমরা প্রথমে বলেছি 3টে উপাদান, সেখানে রাষ্ট্রপতি থাকবে, রাজ্যসভা এবং লোকসভা। রাজ্য বিধানসভা হচ্ছে রাজ্যের আইনসভার অংশ, রাজ্যের আইনসভার অংশ, এটা পার্লামেন্টের অংশ নয়। প্রধানমন্ত্রী পদত্যাগপত্র যদি পেশ করে, কার কাছে দেবে? প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করতে চায়, তাহলে কার কাছে পদত্যাগ করবে? লোকসভায় স্পিকার, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি। এখানে উত্তর হবে, তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করতে পারেন। ভারতের সংবিধান অনুযায়ী সংসদের যে কোনো একটি কক্ষের কোনো সদস্য যদি কত দিনের জন্য হাউসের অনুমতি ছাড়াই তার সব বৈঠকে অনুপস্থিত থাকেন, তাহলে হাউস তার আসন খালি ঘোষণা করতে পারে। অর্থাৎ কোনো ধরো পার্লামেন্টের সদস্য কোনো অনুমতি না নিয়েই টানা অ্যাবসেন্ট, সেক্ষেত্রে দেখা যাবে যে হাউস অর্থাৎ কক্ষ তার আসন খালি করে দেবে, তাকে বাতিল করবে। তো এটা বলা হচ্ছে 60 দিন, 2 মাস কেউ যদি কিছু না জানিয়ে অ্যাবসেন্ট করে, হয়তো কারণ হতে পারে, কারণ দেখিয়ে অ্যাবসেন্ট হতে পারে, কিন্তু বিনা কারণে যদি অ্যাবসেন্ট হয় অনুমতি ছাড়াই, সেক্ষেত্রে তার আসন খালি ঘোষণা হবে। তো আমাদের আলোচনা এখানে এন্ড হবে। একটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিয়ে আজকের আলোচনা আমরা এন্ড করব। কোশ্চেন নাম্বার 11, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে বর্তমানে কে নিযুক্ত আছেন? প্রত্যেকে যারা ক্লাসে আছো, দেখো লোকসভা রাজ্যসভা থেকে একটা সংক্ষিপ্ত ধারণা, কয়েকটা এমসিকিউ তোমাদের আমরা করালাম, আরও আলোচনা আমরা করব। ক্লাসগুলো করতে থাকো, আশা করি কিছুটা কনসেপ্ট তোমাদের এসছে লোকসভা রাজ্যসভা সম্পর্কে বা সংসদ সম্পর্কে। ঠিক আছে, ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা, বাই।